হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাল 71। আমি রাজদীপ, আর আজকে আমাদের সাথে মনোজ দাস। আমরা শুনব মনোজবাবুর ঠাকুরদাদার ডায়েরির একটি অপ্রকাশিত ঘটনা। মনোজবাবুর ঠাকুরদাদা কোনোদিনও ভূত বা ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু এই ঘটনার পরে তিনিও বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। সেটাই মনোজবাবু নিজের মুখ থেকে বলবেন। এবারের গল্প ভাঙার দুর্গের রহস্য। আগেই বলেছি এই গল্পটিও আমার ঠাকুরদার ডায়েরিতে পাওয়া। ভাঙার দুর্গ আমাদের বাংলায় নয়, ভাঙার দুর্গ সুদূর রাজস্থানে। আমি আগেই বলেছি যে আমার ঠাকুরদা এবং তার দুই বন্ধুর এদের যেমন সংস্কার বা মুক্ত চিন্তা ছিল, তেমনি এদের আবার খুব একটা ঝোঁক ছিল, নেশা ছিল বেড়ানোর। তো তারা যখন শুনল রাজস্থানে ভাঙার বলে একটা দুর্গ আছে, ফোর্ট, ভাঙ্গার ফোর্ট, এবং সেই দুর্গ সে নাকি এখন একটা ভূতের বাড়ি, ভূতরে রহস্যে ভর্তি নাকি সে বাড়ি। কিরকম? শুধু যেহেতু বিরাট বড় দুর্গ, সুতরাং সেখানে মানুষজন দেখতেও যায়, কিন্তু সেই দেখতে যাওয়াটা হচ্ছে সকালে যখন দুর্গ খোলা হয় 6টার সময়, আর দুর্গ বন্ধ হয়ে যায় বিকেল 5:30টার সময়। তো এই সময়টার মধ্যে ওখানে থাকতে হবে। রাত্রে কেউ 5:30টার পরে ওখানে থাকতে পারবে না। গল্প ওখানকার মানুষ বলে যে দু একজন নাকি সাহস করে রাত্রে গেছিল ভূত দেখবার বাসনায় নয়, এই ভূতের গল্প যে একেবারে মিথ্যে গল্প এইটা প্রমাণ করবার জন্যে দু একজন যেন, অনেকে নাকি দু একজন গিয়েছে রাত্রে, ওখানে রাত কাটিয়েছে। পরের দিন কয়েকজনের মরা দেহ পাওয়া গেছে, কেউ যেন খাবলে খাবলে খেয়েছে তাদের শরীর। আবার এক একজনকে পাওয়া গেছে যারা সকালের আলোয় যারা পুরো উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যেন ঠাকুরদা এবং তার দুই বন্ধু, 3 জনের দল, 3 সঙ্গী, তারা এই গল্পগুলো শুনেছিল। শুনে একদিন ঠিক করলো রাজস্থান তো খুব বেড়াবার জায়গা, ভালো জায়গা, দেখে আসাও হবে, আর সেই সঙ্গে সঙ্গে তাদের ওখানটায় ওই দুর্গের রহস্যটাও জানা যাবে। তখন কত তাদের বয়স? এই 25-26 বয়স তাদের। 3 জনে করলো কি, বেরিয়ে পড়লো ভ্রমণে। বাড়িতে সবাই জানলো তারা যাচ্ছে বেড়াতে, রাজস্থান বেড়াতে যাচ্ছেন। কিন্তু তাদের মূল কারণ ছিল, বেড়ানো তো বটেই, কিন্তু মূল কারণ ছিল ওই ভাঙার দুর্গে গিয়ে রাত কাটানো, ভূত দেখা। কলকাতা থেকে ট্রেনে উঠে তো যাত্রা শুরু করলেন। ভাঙার দুর্গটা কোথায়? ভাঙার দুর্গটা হচ্ছে রাজস্থানের আলোয়ার বলে একটা জেলা আছে, সেই আলোয়ার জেলায়। রাজস্থানের রাজধানী জয়পুর, জয়পুর থেকে 83 কিলোমিটার দূরে এই দুর্গ। সারিস্কা জঙ্গল আছে ওখানে, অভয়ারণ্য। এই সারিস্কা অভয়ারণ্যের একেবারে গায়ে এই দুর্গ। এই দুর্গ তার খবরাখবর নিয়ে জানা গেল 1.5 থেকে 2 কিলোমিটার এলাকার মধ্যে কোনো জনবসতি নেই। গ্রাম 1.5 থেকে 2 কিলোমিটার পর, এমনকি যে হোটেলে থেকে মানুষ দুর্গ দেখতে আসবে দিনের বেলায়, সেই হোটেলগুলোও কিন্তু দুর্গের কাছাকাছি নয়। রাজস্থানের বহু পুরনো প্রাসাদ, সেই প্রাসাদগুলোকে হোটেল বানিয়ে সেখানটায় থাকেন পর্যটকরা। কিন্তু এই জায়গাটা অদ্ভুত, এখানে হোটেল রয়েছে দুর্গ থেকে অন্তত 1.5 কিলোমিটার 1 কিলোমিটার দূরে।
সেই সময় আরো দূরে ছিল হোটেল। আজকাল হোটেল বেড়ে গেছে এখনকার সময়, কিন্তু তখন অনেক দূরে ছিল হোটেল। ঠাকুরদা ওরা গেলেন, দুর্গ সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা গেল যে ১৬শ শতাব্দী, মানে আজ থেকে প্রায় ৪০০ বছরেরও বেশি আগে ওই দুর্গ তৈরি হয়। দুর্গ তৈরি করেছিলেন কে? দুর্গ তৈরি করেছিলেন তখন ওখানকার রাজা চত্বর সিং। এবং গল্পটা হচ্ছে এই রাজা চত্বর সিং এর পরিবারকে ঘিরে। কিরকম গল্প? রাজা চত্বর সিং এর যে মেয়ে রাজকন্যা ছিলেন, তার নাম ছিল রত্নাবতী, অপূর্ব সুন্দরী। তার সম্পর্কে বলা হয়, একে বলে না বাংলায় কথা আছে, জোছনা ছানিয়া শরীর, তার যেন জোছনার মতো তার শরীর, নরম পেলব, অমন সাদা, অমন সুন্দর তার শরীর। এই রাজকন্যার প্রেমে পড়ে গেল এক তান্ত্রিক। সে তান্ত্রিক আবার যেমন তেমন তান্ত্রিক নয়, সে আবার কালা জাদুকর, ব্ল্যাক ম্যাজিক জানত। সে থাকতো কোথায়? সে একদিন ওই দুর্গের মধ্যে কি কাজে এসেছিল, এসে থাকতো দুর্গের বাইরে, তার সেখানটায় তার ডেরা ছিল। কিন্তু একদিন সে দুর্গের মধ্যে এসে হঠাৎ দেখে ফেলে রাজকন্যা রত্নাবতীকে। রাজকন্যা রত্নাবতীকে দেখবার সাথে সাথেই তার মধ্যে সেই বলে না ইলেকট্রিফাইড হয়ে যাওয়ার মতো, কাউকে দেখার পরে তার মনে হলো তার সারা শরীর যেন কেঁপে উঠল। সেই তান্ত্রিকের মনে হলো, সে মনে মনে ঠিকই করে বলল, এই মেয়েটিকে আমার স্ত্রী হিসেবে চাই। কিন্তু সে এটাও জানতো যে স্ত্রী হিসেবে চাইলেই যে পাওয়া যাবে তত নয়। সে একটা কালা জাদুকর তান্ত্রিক, তার সাথে রাজা কখনো তার মেয়ের বিয়ে দেবে না। তখন সে কি করলো? সে ভাবলো যে রাজকন্যাকে যে কোনোভাবেই হোক আমাকে পেতে হবে। এই পেতে গেলে কি করতে হবে? একদিন রাজকন্যা তার এক দাসীকে পাঠিয়েছে, ওই দুর্গের মধ্যে জহুরি বাজার আছে, সেখানে জহুরি বাজার, নানা রকম সুগন্ধি দ্রব্যের বাজার। রাজকন্যা তার দাসীকে পাঠিয়েছে একটা বিশেষ ধরনের একটা পারফিউম কিনে আনবার জন্য। দাসী যখন কিনতে গেছে, ওই তান্ত্রিক কিন্তু সেই দাসীকে ওই বাড়ির ওপরে সবসময় রাজকন্যার কে কোন দিক থেকে আসছে না আসছে সব নজর রাখছে। আর সে তো কালা জাদুকর, সে তো সব কিছু জানে। সে করেছে কি, যখন দেখলো দাসী পারফিউম কিনতে এসছে, তখন সেই যে পারফিউমটা নিয়ে যাবে, সে তার মধ্যে এমন একটা কালা জাদু করে দিল যে ওই জাদু করা পারফিউম যদি ব্যবহার করে রাজকন্যা, তাহলে সে নিজে থেকে এই তান্ত্রিকের কাছে এগিয়ে আসবে। দাসী ফিরে নিয়ে গেল পারফিউম, রাজকন্যাকে দিল। কিন্তু রাজকন্যার কেন জানি না তার মনে হলো, রাজকন্যা বলল, তোমার এত দেরি হলো কেন আসতে? তুমি পারফিউম নিয়ে চলে আসবে, এত দেরি করে এলে কেন? দাসী বলছে, জানি না কোথায় কি দেরি হয়ে গেল, এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমার শরীর চলতেই চায় না, আমি দেখি একটা তান্ত্রিক আমার সামনে রয়েছে। তখন রাজকন্যা ভাবলো নিশ্চয়ই এই তান্ত্রিক কিছু না কিছু করেছে। ও তখন করলো কি, তার বাবাকে গিয়ে বলল, পারফিউমটা তো সে ছুঁড়ে ফেলে দিল, ভেঙে চুরমার হয়ে গেল সেটা। আর বাবাকে বলল তান্ত্রিকের কথা। বাবা তো রাজা, বাবার হুকুমে তান্ত্রিককে নিয়ে আসা হলো, নিয়ে তাকে নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলা হলো।
যখন মেরে ফেলা হচ্ছে, যখন সে মরে যাচ্ছে, তার শরীরে কোনো কষ্ট নেই, সে শুধু বলে যাচ্ছে আমি কিন্তু ফিরব এবং আমি তোমাকে ছাড়বো না, আমি এই প্রাসাদেই থাকবো, তোমার কাছে থাকবো। সে তো মরে গেল তান্ত্রিক। তারপর কি যে হয়ে গেল এই প্রাসাদে, রাজা বললেন এই প্রাসাদে আমি আর থাকবো না। রত্নাবতী মেয়ে, তার পুরো পরিবার, তারা ওখান থেকে চলে গেলেন অন্য জায়গায় গিয়ে। আর ওই জায়গাটা কে থেকে গেল? ওই যে তান্ত্রিক বলেছিল আমি এখানেই থাকবো, সে তান্ত্রিক ওখানে থেকে গেল। সে ওখান থেকে বেরোতে পারলো না। মৃত্যুর আগে, মরার আগে, ওই যে সে বলেছিল আমি এই বাড়ি, এই দুর্গেই থাকবো, এই দুর্গের বাইরে আমি কোথাও যাব না। তার জন্যই রাজা, তার সমস্ত সংসার, রাজ পরিবার সবাই ওই বাড়ি ছেড়ে চলে গেল। আস্তে আস্তে ওটা খণ্ডার হয়ে গেল, ওখানে ধ্বংসাবশেষের মতো হয়ে গেল। বাড়ি সব দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে কোনো কেউ মানুষ নেই, থাকে না। বলা হয় ওখানে থাকে নাকি সেই তান্ত্রিক, তান্ত্রিকের ভূত। সে রাতে, গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে চারদিকে, তখন সে নাকি ওই দুর্গের সমস্ত ঘরগুলোতে খুঁজে বেড়ায়, কোথায় আছে রানী রত্নাবতী, কোথায় আছে রত্নাবতী, তাকে খুঁজে বেড়ায় চারদিকে। তারপরে চিৎকার করতে শুরু করে, দুর্গের মাথায় চলে যায়, সেখান থেকে চিৎকার করতে শুরু করে এই বাড়ি ছেড়ে, এই দুর্গ ছেড়ে আমি কোথাও যাব না, আমি ওকে নিয়ে, ওকে যে কোনোভাবেই ওকে এখানে নিয়ে আসবো। রত্নাবতীকে আনতে পারেনি, কিন্তু সে তান্ত্রিক সেখানে থেকে যায়। এই গল্পটা, এই কাহিনী পর্যটকরা সবাই জানে, যারা যায় ওখানে, গাইডরা তাদের সবাইকে বলে। এখন তিন বন্ধু তো গেলেন সেখানে। তিন বন্ধু যাওয়ার পর তারা পরিষ্কার, যে বুড়ো গাইড ছিলেন তাকে বলল, দেখো বাবা, আমরা দিনের বেলায় এখানটায় এসছি অনেক দেরি করে, তো তারা ওখানে গেছে যখন, তখন প্রায় বিকেল হয়, বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে দুর্গের দরজা। ওরা তখন বলছে দুর্গের দরজা, মেন গেট বন্ধ হয় না, খোলাই থাকে ওইভাবে সারাদিন রাত, কারণ পাহাড়ে তো কেউ থাকে না। তারপরে যখন ওরা বলল, গাইড বলল আজ তো সন্ধে প্রায় হয়, আজকে কেন যাবেন, আজকে যাবেন না, কাল সকালে দেখবেন। তবু ওরা বললো যে না না, চলো, যেটুকু সময় আমরা পারি আমরা ওখানে দেখে, আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, সময় নেই, যেটুকু সময় পাবো আমরা দেখব। যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা অদ্ভুত ব্যাপার, প্রচুর মানুষ, সবাই নিচে নেমে আসছে দুর্গ থেকে, দুর্গের দিকে শুধু যাচ্ছে ওরা তিন বন্ধু আর ওই বৃদ্ধ গাইড। গরিব মানুষ, এরা বলেছে তুমি যা পারিশ্রমিক নাও তার ডবল আমরা দেব, আমাদের শুধু একটু দেখিয়ে দাও। সেই জন্য গাইড লোভে পড়েও চলে এসছে। বিকেল হয়ে গেছে, দরজা ওখানকার 5:30টার সময় বন্ধ হয়ে যায়। তার আগে, তারপরে দুর্গের মধ্যে কেউ থাকবে না, এইটাই নিয়ম। গাইড ওখানে গেছে, ক্রমশই বন্ধ হওয়ার সময় এগিয়ে আসছে। গাইড বলছেন, চলুন বাবারা, এইবার আমরা নিচে নেমে যাই। এরা বলছে না, আর একটু করতে করতে তারপরে গাইডকে বলল, বাবা, এরা বললো যে বাবা আপনি নিচে নেমে যান, আমরা রাত্রিটা এখানে থাকবো। তখন বলছে, এ কি, না না, সে হয় না, আপনাদের ক্ষতি হতে পারে। তখন বলছে, তা হোক, বলে এখানে দেখুন আমরা ভূত দেখেই ভূত দেখতে আসি। বলে ভূতের কথা ছেড়ে দিন, ভূত তো থাকতেই পারে, এটা সারিস্কা জঙ্গল, এর মধ্যে নানা রকমের রয়েছে, চিতাবাঘ আছে, চিতাবাঘ টাক সব কিছু এখানে আছে, তারা এর মধ্যে ঘুরে বেড়ায়, আপনারা এখান থেকে নেমে যান। ওরা যখন এইসব কথা বলছে, তার পাশেই বড় বড় গাছ, এবং সেই সব গাছে
বানরের দল চিৎকার চিৎকার করছে। দূর থেকে মনে হলো চিতাবাঘের একটা গর্জন শোনা গেল, ডাকও শোনা গেল। এরা বলল যে না, আমরা যাবো না, আপনি চিন্তা করবেন না, আমরা তিনজন আছি, আমরা তিনজন নিজেদেরকে সাবধানে রাখতে পারবো, আপনারা চলে যান। চলে গেল। বৃদ্ধ গাইড কি করবে? তিনজন ছেলে, তিনটে ছোকরা, তারা এসে এইরকমভাবে মানে এত জোরে জোরে সমস্ত এই করছে, তারা থাকবেই বলছে, কথা শুনবে না, কতক্ষণ তাদের জন্য এ করবে। বৃদ্ধ গাইড নেমে গেল, শুধু যাওয়ার সময় বলল, বাবারা যেখানেই থাকবে একটু সাবধানে থেকো, নইলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। ওরা তিন বন্ধু এবার সেখানে থাকলেন। তিন বন্ধুর সঙ্গে রয়েছে কেবল তিনজনেই নিয়ে এসছে ছোট ছোট টর্চ লাইট নিয়ে এসছে। আর একটা সুবিধেও ছিল, একেবারে রাত্রিটা একেবারে চাঁদ যে খুব পূর্ণচন্দ্র তা নয়, আধা চাঁদ, কিন্তু তার আলোটা বেশ ছিল, খুব ভালো লাগছিল ওদের। বললো যে দেখো, ভূত আছে কিনা জানি না, কিন্তু আজকে এই যে এখানটায় এই রাত্রে এই যে আমরা একটা পুরনো দুর্গের মধ্যে রয়েছি, চারদিকে কোথাও কোনো শব্দ নেই, নিঃশব্দ চারদিক, দূরে কোথাও ডাকছে একটা বনমোরগ ডেকে উঠছে, কখনো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে চিতার ডাক, মাঝে মাঝে বানরের দল সেখানে কিচির মিচির করে চিৎকার করছে কোথাও। বলে আমাদের জীবনে আবার যখন এগুলো থেমে যাচ্ছে তখন যারা নিস্তব্ধ ভাবটা যেন আরো গভীর হয়ে আসছে। বলে এ আমাদের অপূর্ব, ভূত দেখতে পাই আর না পাই, এখানে এসে এই যে সুন্দর পরিবেশটা পাচ্ছি এর কোনো তুলনা হয় না। এই বলছে, যখনই বলছে ভূত দেখতেন পাই আর না পাই, তখনই যেন মনে হলো কেউ একটা থপ থপ করে পা ফেলে কেউ আসছে। কেউ যে কোন দিক দিয়ে শব্দটা তিনজনেই করলো কি, কারণ নিচের দিকে তারা ঘরে ছিল, একটা ঘর তো অন্ধকার, টর্চ লাইট জ্বাললো, দেখলো ঘরের মধ্যে কিছু নেই। ওরা ঘরের বাইরে এল, ঘরের বাইরে এসে দেখলো আবার থপ থপ শব্দটা যেন একটু দূরে থপ থপ করতে করতে চলে যাচ্ছে। তার আবার ওরা টর্চ মারলো, কিন্তু কোনো কাউকে দেখতে পেল না। আবার ওরা ঘরের মধ্যে ঢুকলো। ওই ঘরটা যেখানে ওরা ছিল, কেন ছিল? কারণ ওখানে বসার জায়গা টায়গাগুলো ছিল ভালো রকম, সেই জন্য ওরা ওই ঘরটাতে রয়েছে। আবার ওরা বসেছে, তিনজনে কেউই নেশা টেশা করতো না, সিগারেট খাওয়ার নেশা কারোরই ছিল না। একটু পরে যেন মনে হচ্ছে কেউ নাচতে 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 তার ঘুঙুরের শব্দ হচ্ছে, ঝম 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 ঝম। যেই এরা একটা শব্দ করেছে, অমনি সাথে সাথেই ঘুঙুরের শব্দ নিয়ে কেউ যেন দৌড়ে পালিয়ে গেল। কাউকে ওরা দেখতে পেল না। এলো বাইরে, দেখলো অন্ধকারের মধ্যে দিয়ে একটা কিছু দৌড়ে যাচ্ছে, কিন্তু তাকে মানুষ বলে মনে হলো না। শব্দটা শুধু দেখতে পেল, দূরে শব্দটা যাচ্ছে। ওরা আবার এলো ঘরের মধ্যে। এবার তিনজনে ঠিক করলো এদিকে ওইদিকে মরুভূমির দেশে সন্ধে হতেই, দিনের বেলা যেমন গরম, সন্ধে হতেই ভীষণ ঠান্ডা পড়তে শুরু করে। এই ঠান্ডা ওদের লাগতে শুরু করেছে। ওরা কেউ শীতের পোশাক নিয়ে আসেনি, হয়তো শীতের পোশাক নিয়ে এলে ওরা হয়তো ছাদে গিয়ে থাকতে যেতে পারত, কিন্তু শীতের পোশাক নিয়ে আসেনি। তাড়াহুড়োর মধ্যে ওরা করেছে কি, সেই ঘরের মধ্যেই রয়েছে। তারপরে দেখছে ঠান্ডাটা ক্রমশ জাঁকিয়ে পড়ছে, এদিকে রাত বাড়ছে, ভূত দেখতে পাচ্ছে না, থপ থপ পায়ের আওয়াজ পেয়েছে, কেউ যেন নেচে গেল দেখেছে। এদের মধ্যে কামাখ্যা, ও গ্রামের ছেলে, ও বলল, এই যে নেচে গেল যে, ও কিন্তু মানুষ নাও হতে পারে। ও একটা আমাদের দেশে রয়েছে সজারু বলে একটা জাত আছে,
সজারু বলে একটা প্রাণী আছে। এই সজারুর গায়ের কাঁটা লম্বা লম্বা কাঁটা থাকে, এবং ওরা যখন যায় তখন এই কাঁটাগুলো একটা একটা লেগে ঝমঝম ঝমঝম করে শব্দ হয়। সেটাও হতে পারে। আর আমরা তো দেখতে পাইনি কোনো মেয়েকে। আর এই বললো, আরেকজন বললো, বিমলা প্রসাদ বলল, আর থপ থপ করে আওয়াজ, ওটা একটা ভালুক যদি হাঁটে তারও থপ থপ করে আওয়াজ হয়। এই যখন বলছে তখনই হঠাৎ যেন ওখানে কেউ প্রচন্ড জোরে একটা চেঁচিয়ে উঠল। সেটাও মানুষের চিৎকার নয়, যেন কোনো ওদের মনে হলো যেন কোনো একটা ভৌতিক একটা শব্দ করে কেউ উঠলো। আর যে উঠলো পরে ওরা বুঝলো এটা কিছুই না, এটা একটা চিতাবাঘের ডাক। এটাও বুঝলো। এইরকম করে ওদের আস্তে আস্তে তারপরে রাত আস্তে আস্তে কেটে গেল। আর কোনো কিছু শব্দ ওরা পেল না পাওয়ার পর দিনের আলো ফুটছে। তিনজন বেরিয়ে এলো বাইরে, দেখলো দুর্গের আর এক চেহারা। কি অপূর্ব জনমানবহীন একটি দুর্গ, চারদিকে নিঃশব্দ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে। তার যে কি সুন্দর লাগলো, ওদের খুব ভালো লাগলো। ওরা এবার নেমে আসতে লাগলো। আস্তে আস্তে দেখলো কিছুটা বেশ কিছুটা হেঁটে এসছে। গাইডের সঙ্গে দেখা হলো। গাইড বেচারা সকাল হতে না হতে এদের জন্য বেরিয়ে এসছে। এদের কি হলো, ছেলেগুলো ভালো আছে তো? ওরা বলল যে আপনাকে বলবো রাত্রে ভূত দেখেছি, কীরকম বলবো রাত্রে, চলুন আগে আমরা একটু চায়ের দোকানে যাই, খিদে পেয়েছি আর শরীর খুব ঠান্ডা লেগে গেছে। আগে আমরা বড় করে দুধ দিয়ে চা খাবো, বড় এক মগ করে চা খাবো, খেতে খেতে বলবো। গেল দোকানে। দোকানে গিয়ে সেখানে দেখছে একটা বুড়ি তার ছেলেকে নিয়ে চা বানাচ্ছে। বুড়ি ওরা ওখানে বসলো, তাদের সামনে বেঞ্চে বসলো। বসে খুব হাসাহাসি করছে যে মানুষ এত ভয় পায় যে ওই দুর্গে কেউ যায় না। আমরা তো 3টে লোক ওখানে রাত্রে কাটিয়ে এলাম, একটা কারোর কোনো টিকি দেখতে পেলাম না। কোথায় সে তান্ত্রিক, কোথায় ভূত, কিচ্ছু দেখতে পেলাম না। বুড়ি শুনছিল। অনেকক্ষণ ধরে বুড়ি কিছু বলল না। তারপর ওরা যখন চাটা খেয়ে যখন উঠে আসবে তার আগে বুড়ি বলল, বাবারা দুটো কথা বলবো। তখন বলল, হ্যাঁ হ্যাঁ বলুন মা, বলুন বলুন বুড়িমা বলুন। তো বলছে, এই দুর্গে যদি তোমাদের সঙ্গে রাত্রে কোনো মেয়ে থাকতো তাহলে দেখতে পেতে, আর কিছু বলবো না। কামাক্ষার দুই বন্ধুর মাথায় আবার চিন্তা ঢুকে গেল, যদি আমাদের সঙ্গে মেয়ে থাকতো, কোনো মেয়ে যদি রাত্রে তাকে নিয়ে যদি ওখানে থাকতাম তাহলে তান্ত্রিক দেখা যেত। তাহলে কি করা যাবে? 3 জনের সেবার কোথায় পাবে মেয়ে রাত্রে ওখানে থাকবার জন্যে? ওদের সঙ্গে থাকবে। কিছু বলল না। 3 জনে বলল, পরে কোনো দিন সুযোগ পেলে আবার আমরা আসবো বলে ওরা ফিরে চলে এলো কলকাতায়। বছর 2 পরে আমার ঠাকুরমা অর্থাৎ ঠাকুরদার বিয়ে হল। ঠাকুরদার প্রথম বিয়ে হয়েছিল 3 বন্ধুর মধ্যে। এবং তখন ঠাকুরদা তার স্ত্রীকে, ঠাকুরদার আমার যে ঠাকুরমা তিনিও কিন্তু শিক্ষিত এবং অনেকটা আমার ঠাকুরদার মতনই মুক্ত চিন্তার মানুষ ছিলেন। কত সংস্কার তার কাটতে শুরু করেছিল। ঠাকুরদা যখন তাকে বললেন, চলো আমরা একবার রাজস্থানে যাব, আমরা গিয়ে ভাঙার দুর্গে ওখানে রাত্রে থাকব, আমাদের সাথে আমাদের 2 বন্ধুও যাবে, কামাক্ষা আর বিমলা প্রসাদ। তোমাকে থাকতে হবে আমাদের সাথে ওই দুর্গের মধ্যে। এবং কেন থাকতে হবে সেটাও বললেন যে দেখো, আমরা 3 জনে এক রাত্রে থেকে এসেছিলাম ওখানে, আমরা কিছুই দেখতে পাইনি। আমরা দোকানে এসে চা খাচ্ছিলাম,
তখন দোকানের মালকিন যে বুড়িমা, তিনি বললেন, তোমাদের সঙ্গে যদি মেয়ে থাকতো তাহলে তোমরা দেখতে পেতে। তখন তো কাউকে পাইনি সেখানে থাকে নিয়ে যাওয়ার মতো, তুমি কি যাবে? ঠাকুরমার কিন্তু একটু ভয় হচ্ছিল শুনে, কিন্তু তবু বললেন, তোমরা থাকবে সঙ্গে, তাহলে আমার কি ভয় আছে। আবার চলে এলেন ওরা সেই ভাঙার দুর্গে। এবার 4 জন, ঠাকুরমাও সঙ্গে যোগ দিয়েছেন। আবার একদম বিকেলে সেই যে গাইড গিয়ে শুনলেন সে গাইড মারা গেছে, বেঁচে নেই, কিন্তু সে বুড়ি আছে। বুড়ি অবাক চোখে আমার ঠাকুরমাকে দেখলো, দেখে শুধু একটা কথা বলেছিল, বেটি যাস নে। ঠাকুরমা কিছু উত্তর দেয়নি, কিন্তু রাত্রে যখন ওরা গিয়ে পৌঁছলো ওখানে, ঠাকুরমাও থাকলেন তাদের সাথে। আবার একটা রাত, আজকের রাতে আকাশে চাঁদ ছিল না। সেই রাতের মধ্যে 4 জনেই এবার কিন্তু শীতের জামা কাপড় সব নিয়ে গেছেন, নিয়ে গিয়ে সেখানে গিয়ে তারা বসেছেন। সঙ্গে নিয়ে গেছেন টর্চ লাইট এবং আরও ছোটোখাটো কিছু অস্ত্র টস্ত্র নিয়ে রেখে দিয়েছেন, সাথে ছুরি ছোড়া এরকম ধরনের জিনিস। রাত হয়েছে, ওরা 4 জনে একটা ঘরের মধ্যে শতরঞ্চি বিছিয়ে মাঝখানে একটা আলো জেলে 4 জন বসে ওখানে বসে রয়েছে, নিজেদের মধ্যে গল্প করছেন। কিছুক্ষণ পর হঠাৎই মনে হলো যে বানরের দল হঠাৎ জোরে চিৎকার করে উঠল। হঠাৎই একদল বানর চিৎকার করে উঠল। চিৎকার করে ওঠার পর যখন চিৎকার তাদের থেমে গেছে, আবার একটা থপ 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 একটা শব্দ করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কেউ যেন ওদের দরজার মুখে এসে দাঁড়ায়। এদের একজন সাথে সাথে টর্চ ফেলেছে তার উপরে। টর্চ ফেলতেই দেখলো যে একটা সত্যি একটা মানুষ যেন এখানটা এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের দিকে পেছন ফিরে আছে কেন? এদের দিকে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা এদের দিকে পেছন ফিরে আছে না, এরা বুঝতে পারলো না। তখন এখান থেকে কামাখ্যা চিৎকার করে উঠল, কে কে তুমি? এইবার সেখান থেকে মানুষটা আস্তে আস্তে মুখ ফেরালো। মুখ ফিরিয়ে দেখা গেল একটা বিভৎস একটা মুখ, বিভৎস একটা মুখ সেখানটায়। তখন বলছে, এরা অবাক হয়ে গেছে। আর সেই মূর্তিটা আস্তে আস্তে বলল, ভেবেছিলাম মুখটা দেখাবো না, মৃত্যুর আগে আমাকে কত যন্ত্রণা দিয়েছে সেটা দেখাবো না ভেবেছিলাম, কিন্তু তোমরা দেখতে চাইলে। যে কথা বলেছে, আমাদের ঠাকুরমা তো প্রায় কাঁপতে শুরু করেছেন ভয়ে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো। কিন্তু এরা 3 জনের মধ্যে যথেষ্ট সাহস ছিল। এরা ভেবেছিল নিশ্চয়ই কোনো খারাপ কেউ এখানটায় রয়েছে, সে এখানে এগুলো করছে। ওরা 3 জনে করেছিল হাতে ছুরি নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে। ওরা এগিয়ে আসছে আর মূর্তিটা আস্তে আস্তে সেই যে দাঁড়িয়ে ছিল সে পিছিয়ে যাচ্ছে, পেছাতে 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 যাচ্ছে, আরো পিছিয়ে যাচ্ছে। তারপরে এরা যেই আরো জোরে তার দিকে যাবে, মূর্তিটা দৌড়ে পালিয়ে গেল। এবং তখনই দূর থেকে আবার সেই ঝমঝম ঝমঝম করে নাচতে নাচতে কেউ আসছে। অবাক হয়ে গেল, ভাবছে এটা কে হতে পারে এখানে? কে এখানে এসছে? এই কি সেই তান্ত্রিক? এতদিন আগে সেই মৃততান্ত্রিক? তাই যদি হবে তাহলে সে কোথায় পালিয়ে গেল? কিন্তু আর এই রাত্রে কেউ কোথাও গেল না, তারা সেখানটায় বসে থাকলো। ঘরের মধ্যে এলো সবাই। রাত আস্তে আস্তে বাড়ছে। আবার কিছুক্ষণ পরে
দেখা গেল আবার যেন কেউ চলাচল করছে তাদের আশপাশ দিয়ে, কিন্তু কাউকেও দেখা যাচ্ছে না। এরা যত বলে কে, তখন দেখা যাচ্ছে না কেউই। কিন্তু তার কিছুক্ষণ পর হঠাৎ দেখা গেল আবার একটা নিঃশব্দ পায়ে, প্রায় নিঃশব্দ পায়ে, আসলে চারদিকে এত নিস্তব্ধতা, তার মধ্যে পায়ের সামান্য শব্দও পরিষ্কার শোনা যাচ্ছে। সে এলো, এসে ওখানে দাঁড়ালো। এরা দেখলেন একটা চিতাবাঘ, প্রকাণ্ড চিতাবাঘ ওখানটা এসে দাঁড়িয়েছে। এরা তখন তিনজনে, এরা সবাই ঘরের সব কজন তার দিকে চিতাবাঘকে দেখছে, তাদের এরা দেখছে চিতাবাঘকে। কি মনে হলো চিতাবাঘের? আর এগুলো না, পিছিয়ে গেল, চলে গেল। কামাখ্যা বলল যে এখানে যারা রাত কাটিয়েছে তাদের অনেকের যে পরের দিকে ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে, সেটা তান্ত্রিকের কাজ নয়, সেটাই বাঘের কাজ। কিন্তু তান্ত্রিকের বেশ ধরে কে ওখানে এলো? কে ওখানে এলো তান্ত্রিকের বেশ ধরে? কি তান্ত্রিকের ভূত নাকি অন্য কেউ? রাত শেষ হয়ে গেল আস্তে আস্তে। শেষ হওয়ার পর যখন সকাল হলো, তখন এখানে মানুষজন আসেনি। ওরা তিনজনে করলো কি চারজন, ওরা চারজন এইবার খুঁজে বেড়াতে লাগলো। তান্ত্রিক যেদিকে গেছে সেই দিকে খুঁজে বেড়াতে লাগলো। অজস্র ঘর, অজস্র ঘর, এ ঘর সে ঘর, সে ঘর হতে হতে একটা ঘরে গিয়ে ওরা গিয়ে যেখানে গিয়ে বসলো, ওকে যেখানে গিয়ে পৌঁছলো, দেখা গেল সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে দরজা বন্ধ, তাহলে এ দরজা কে খুলে? কে এর ভেতরে থাকে? কেউ নিশ্চয়ই। কিন্তু এতদিনেও কেউ কেন এই ঘরের কথা কেউ জানে না কেন? সকালে অন্য লোকজন এলো, গাইড এলো, এরা তখনও রয়েছে দুর্গের ভেতরে। তাদেরকে গিয়ে বলল এই ঘরে কে আছে? তখন বলল এ ঘরে, এইটা সেই তান্ত্রিকের, যেখানে একে মেরে ফেলা হয়েছিল যে ঘর, সেই ঘরটাই এটা। কিন্তু ভেতর থেকে বন্ধ কেন? তান্ত্রিককে যদি মেরে ফেলা হয় তাহলে তো বাইরে থেকে বন্ধ করার দরকার, ভেতর থেকে বন্ধ যখন, ভেতরে কেউ আছে। এরা বললো জানি না, এর কোনো খবর নেই। হয়তো এমন কোনো নিয়ম ছিল যে নিয়মে এই ঘরের ওপর থেকে, ভেতর থেকে দরজাটা বন্ধ করলে ওর ছিটকানি, ওর কিছু পড়ে যাবে। কিন্তু এটা লোহার দরজার এই ঘর, তারপর থেকে আজ অবধি কেউ খোলেনি, ওটা ওইভাবেই পড়ে আছে। এরা বলল এই ঘরে নিশ্চয়ই কেউ থাকে। ওরা বললো এই ঘরের দরজাটা ভাঙা যাবে, কিন্তু কে ভাঙবে? দুর্গের দরজা, এই ভাঙার অধিকার কারণ নেই, ক্ষমতা কারণ নেই। ওরা চলে এলো, কিন্তু মনে প্রশ্ন থেকে গেল, সত্যি কি ওই ঘরে তান্ত্রিকের আত্মা থাকে, নাকি তান্ত্রিকের বদলে অন্য কোনো কেউ, ওই ঘরে অন্য কোনো তান্ত্রিক সে ওইখানে থাকে, এবং রাত্রে এই বিশাল প্রাসাদে সেও তার মনের মধ্যে অনেক সময় হয় মানুষের কোনো গল্প শুনে, কোনো কাহিনী শুনে সেই জায়গায় সে নিজেকে স্থাপন করে, নিজেকে বসিয়ে দেয়। তাহলে অন্য কোনো তান্ত্রিকের মধ্যেও হয়তো সেই তান্ত্রিকের আত্মাও ভর করেছে, তার চিন্তা ভর করেছে, এবং ওখানে লুকিয়ে থাকে, আর রাতে সেই পুরো প্রাসাদে ঘুরে বেড়ায়। মানুষ হয়তো তাকেই দেখে। এটাও হতে পারে, আবার এমনও হতে পারে তান্ত্রিকের ভূত ওখান থেকে বেরিয়ে আসে এবং সেই দিন বেরোয়, তাদের সামনে বেরোয় যেখানে কোনো মহিলা থাকে, কোনো নারী থাকে। গত রাতে সেটাই হয়েছে। কোনটা ঠিক তার বিচার কেউ কোনোদিন করেনি, করতে পারে না। নমস্কার।